আসসালামু আলাইকুম। একটি দলিলে মোট কয়টি বিষয় উল্লেখ থাকে? আপনি যে কোনো জমি কিনতে যান, প্লট কিনতে যান, কিংবা ফ্ল্যাট কিনতে যান, কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে যান, দলিলে কি কি বিষয় থাকে, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি জমি কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আর যদি একটা দলিলে কয়টা বিষয় উল্লেখ থাকে এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি খুব সহজেই প্রতারিত হবেন। সারা জীবনে কষ্টে অর্জিত টাকা সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখে দেই একটি দলিলে মোট কয়টি বিষয় উল্লেখ থাকে। প্রথমত প্রথম পৃষ্ঠাতে একটা দলিলে মোট 9টি বিষয় উল্লেখ থাকে। কয়টি বিষয়? মোট 9টি, এবং বিভিন্ন দলিলের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো মৌলিকভাবে এই 9টি বিষয় থাকে। প্রথম পৃষ্ঠাতে পেজ 1-এ এই দলিলের ধরন, এই দলিলের নম্বর, এখানে দেখতে পাচ্ছেন যে দলিলটার নম্বর থাকে 2939 22 সালের রেজিস্ট্রেশন নম্বরের সাথে সাল থাকে। এরপরে দলিলটা কোন প্রকৃতির এবং দলিলের মূল্য কত, এবং দলিলের যে জমিটা সেটা কোথায় অবস্থিত, সেটার উপজেলা, জেলা, বিভাগ, এই বিষয়গুলো প্রথম পৃষ্ঠাতেই উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে প্রথম পৃষ্ঠাতে জমির দলিলের বিবরণ, যেটা দলিলের পরিচয়টা প্রথম পৃষ্ঠাতে থাকে। এরপরে পক্ষগণের পরিচয়, 2 নম্বর হলো পক্ষগণের পরিচয়, অর্থাৎ জমিটা যিনি বিক্রি করতেছেন তার পরিচয় থাকে উপরে, যিনি কিনতেছেন তার পরিচয় থাকে নিচে, কিংবা একটু আকপাস। বিভিন্ন দলিলের ক্ষেত্রে বিভিন্ন দলিল লেখক বিভিন্ন তাদের সুবিধা মতো লেখে। তো এখানে ক্রেতা এবং বিক্রেতা, যিনি কিনতেছেন তার পরিচয় থাকে এবং যিনি বিক্রি করতেছেন তার পরিচয় থাকে। 3 নম্বর হলো জমি হস্তান্তরের ধরন ও মূল্য, জমিটা কোন ধরনে হস্তান্তর করতেছেন এবং এর মূল্য কত। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দলিলের প্রকৃতি হলো হেবার মাধ্যমে, হেবা প্রকৃতির মাধ্যমে, এবং দলিলের যে মূল্য আছে অর্থাৎ মৌজা মূল্য, এখানে কেউ সাবকবলা হলে জমির মোট মূল্য এখানে লেখা থাকে। ঠিক আছে, তো এখানের দলিলের প্রকৃতি এবং দলিলের মূল্য বা জমির মূল্য অবশ্যই এখানে লেখা থাকবে। 4 নম্বর হলো বায়া দলিলের বিবরণ। এই দলিলটা যে এক হাত থেকে আরেকজনের এক হাত থেকে আরেক হাতের কাছে আসলো, যে বায়া দলিল আছে, এই যে জমিদারের আমল থেকে শুরু করে, পাকিস্তানের আমল থেকে শুরু করে বা ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত যে বর্তমান জমির মালিক, তার 25 থেকে 30 বছরের এই জমির বায়া দলিলের একদম কার হাত থেকে কখন কার হাতে আসলো, এই সমস্ত বিষয়গুলো এই বায়া দলিল সেকশনে থাকে। 5 নম্বর হলো সম্পত্তির তফসিল। সম্পত্তির তফসিলের মধ্যে এই জমিটার একদম সিএস থেকে শুরু করে, মানে এই যে রেকর্ডগুলো হয়েছে সিএস, এসএআরএস, বিআরএস এবং ঢাকা সিটির যে রেকর্ডগুলো আছে, তার জেল নং, খতিয়ান নং, মৌজা নং, দাগ নং, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এই সম্পত্তির তফসিলের মধ্যে থাকে। এরপরে হলফনামা, এই যে যিনি জমিটা বিক্রি করতেছেন এই জমির মধ্যে সরকারিভাবে কোনো ধরনের ত্রুটি নাই, এটা কোনো খাস জমি নয়, কোনো বন্ধকি জমি নয়, কোনো মর্টগেজ জমি নয়, তার জন্য কিন্তু একটা হলফনামা একদম প্রিন্টেড প্রতিটা দলিলে থাকে। ঠিক আছে, এরপরে সাক্ষীগণের বিবরণ, এই জমিটা হাত বদলের সময় যারা উপস্থিত ছিল সেই উপস্থিত সাক্ষী যারা আছেন সেই সাক্ষীদের একদম পরিচয় থাকে, নিজের নাম, বাবার নাম, থানার নাম, হ্যাঁ, এবং এই সমস্ত বিষয়গুলো, জেলা উপজেলা, এই সমস্ত বিষয়গুলো থাকে। সর্বনিম্ন 2 জন সাক্ষী থেকে শুরু করে 6 জন পর্যন্ত সাক্ষী থাকে একটা দলিলের জন্য। ঠিক আছে, এরপরে হলো দলিল লেখকের বিবরণ, যিনি দলিলটা লিখছেন তার বিবরণ থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা ও দলিল লেখকের সনদ নং। ঠিক আছে, এখানে দলিল লেখকের পরিচয় থাকে, তার স্থানীয় পরিচয় থাকে এবং তার স্বাক্ষর থাকে। তো এই হলো মোট 9টা বিষয় একটা দলিলের মধ্যে উল্লেখ থাকে। এই 9টি বিষয় যদি একটা দলিলে ঠিক পান তাহলে বুঝতে হবে দলিলটা ঠিক আছে। আর যদি এখানে কোনো একটা বিষয় দেখতেছেন দলিলে সম্পত্তির তফসিল নাই, তার মানে ওই জমিটার ভেজাল আছে। বায়া দলিলের কোনো চেইন এখানে নাই, তার মানে ভেজাল আছে। দলিলের এখানে দেখতেছেন সাক্ষীগণের কোনো বিবরণ নাই, তার মানে এটা কি ভেজাল আছে। এখানে দেখতেছেন দলিল লেখক যিনি তারই পরিচয় নাই, তাহলে কি অবশ্যই ভেজাল আছে। তাহলে আবার বলতেছি 9টি বিষয়। 1 নম্বর হলো এই দলিলের বিবরণ, 2 নম্বর হলো পক্ষগণের বিবরণ, 3 নম্বর হলো জমির হস্তান্তরের ধরন ও মূল্য, 4 নম্বর হলো বায়া দলিলের বিবরণ, 5 নম্বর হলো সম্পত্তির তফসিল, এবং 6 নম্বর হলো সম্পত্তির পরিমাণ ও চৌহদ্দি। আচ্ছা, সম্পত্তির পরিমাণ ও চৌহদ্দি এটা একদম কলম দিয়ে কিন্তু লেখা থাকে। এই যে এখানে দেখতেছেন, এই যে এখানে লেখা থাকে এই সম্পত্তিটার কোন দিকে রাস্তা, কোন দিকে কি, এগুলো লেখা থাকে। ঠিক আছে, এরপরে
7 নম্বর হলো হলফনামা, দেখতেছেন যে হলফনামা যেটা প্রিন্টেড থাকে। 8 নম্বর হলো সাক্ষীগণের পরিচয়। 9 নম্বর হলো দলিল লেখকের পরিচয়। এই বিষয়গুলো যদি সব কিছু একটা দলিলের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে দলিলটা 100% নিষ্কণ্টক নির্ভেজাল দলিল। তো শুধুমাত্র দলিল নির্ভেজাল হইলে হবে না, দলিলের চেইনটা ঠিক থাকতে হবে, দলিলের খতিয়ানের চেইন ঠিক থাকতে হবে, জমিনের দখল ঠিক থাকতে হবে, জমিনের এই দলিলে যা লেখা আছে মাঠেও ঠিক ততটুকু থাকতে হবে। ঠিক একই সঙ্গে জমির বিরুদ্ধে কোনো মামলা থাকা যাবে না, জমির বিরুদ্ধে কোনো ধরনের লোন থাকা যাবে না। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো যখন একদম নিষ্কণ্টক নির্ভেজাল থাকবে, ভেজাল মুক্ত থাকবে, তখনই একটা জমি ক্রয় করা যাবে। আপনি যদি জমি ক্রয় করবেন, এই জন্যে সবার আগে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো জমির দখল। যিনি জমিটা বিক্রি করতেছেন আসলে আজ থেকেই 10 থেকে 15 বছর আগে বায়া দলিল ধরে ওই জমিটা দেখবেন যিনি বিক্রি করতেছেন প্রকৃতভাবেই তিনি মালিক কিনা, এবং সেটা একটু সময় নিয়ে ভালো করে দেখে তারপরে জমি নেবেন। জমি দখলটা চেক করার জন্য 1 নম্বর হলো স্থানীয় যারা আছে তাদের স্টেটমেন্ট দেবেন, তাদেরকে যাচাই বাছাই করবেন। 2 নম্বর হলো ওই এলাকায় যিনি পত্রিকা দেন 5 থেকে এরকম 3 থেকে 4-5 বছর যিনি পত্রিকা বিতরণ করেন, ওনার সাথে আপনি দেখা করবেন। ওনাকে বললে ওই বিষয়গুলো যারা চলাফেরা করে তারা জানে, এবং ওখানে মুরব্বী যারা তাদেরকেও জিজ্ঞেস করবেন যে ওই জমিটা যার কাছ থেকে নিয়েছেন তিনি প্রকৃত মালিক কিনা। এই সমস্ত বিষয়গুলো যখন মিলে যাবে তখনই আপনি জমিটা নেবেন। তো আশা করি এই একটা দলিলের মধ্যে কয়টা বিষয়, মোট 9টা বিষয় উল্লেখ থাকে। আশা করি 9টা বিষয় আপনারা বুঝতে পারছেন। এই বিষয়টা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমি যেমন বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনিও আপনার বন্ধুদের সঙ্গে বিষয়টা শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।